নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৪৬তম পর্ব। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্টে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে রুদ্র স্যারের নজর বিদিশার প্রতি একটু অন্যরকম। সেটি সোহমের চোখে পড়ে। আবার এদিকে অপূর্ববাবু তার স্বপ্নে সুগন্ধা নামের ১৯-২০ বছরের কোনো রমণীকে দেখে, যে অপূর্ববাবুকে তার সাথে করে নিয়ে যেতে চায়। এই সুগন্ধাটা কে, বা সে কেনই বা তাকে নিয়ে যেতে চায়, সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। একটু শান্ত হলে অরুণা দেবী পাশে বসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে অপূর্ব? কি হয়েছে তোমার? কিসের স্বপ্ন দেখেছ? অপূর্ববাবু কাঁপছেন তখনও। ঠান্ডা জল খাইয়ে কিছুক্ষণ ধরে হাতের চাটু পিঠ ঘষে ধীরে ধীরে স্বাভাবিকে নিয়ে আসেন অরুণা দেবী। তারপর পিঠে একটা বালিশ দিয়ে আধশোয়া করে বসিয়ে দেন অপূর্ববাবুকে। অপূর্ববাবু চোখ বুজে রইলেন আরো বেশ কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে চোখ খুললেন। অরুণা দেবী যেন অধীর আগ্রহে বসে আছেন স্বপ্নের ঘটনা শোনার জন্য। আবার জিজ্ঞাসা করলেন, কি দেখেছ গো, যে এত ভয় পেয়েছ? ধীর আর মৃদু গলায় বললেন, সুগন্ধা এসেছিল স্বপ্নে। মুহূর্তের মধ্যেই নিস্তব্ধ যেন ছেয়ে গেল ঘরে। অরুণা দেবী একটু চমকে উঠলেন যেন। বললেন, এই তো সেদিন আমাদের মধ্যে কথা হলো, ওদের কথা আর আমরা মনে করব না। তবে সুগন্ধা এলো কোত্থেকে? অপূর্ববাবু চোখ বন্ধ করেই মাথা নাড়লেন। বললেন, জানি না অরুণা, আমি জানি না। সুগন্ধা ওর সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। তোমরা অনেক দূরে চলে গিয়েছিলে, আমি খুঁজে পাচ্ছিলাম না। ওই আমাকে হাত ধরে খুব টানাটানি করছিল জানো, যাবার জন্য। অরুণা দেবীর মুখ ধীরে ধীরে পানসে হয়ে যাচ্ছে। চোয়াল দুটো যেন শক্ত হয়ে গেল। একটু ক্রূর হয়ে জিজ্ঞেস করলেন, বাড়িতে বসে কি তুমি সুগন্ধার কথা চিন্তা করছিলে? চোখ খুললেন অপূর্ববাবু। বললেন, কি যাতা বলছো? কেন ভাবতে যাব সুগন্ধার কথা? অরুণা দেবী মানে না। বলেন, না ভাবলে কি করে এলো স্বপ্নে? ভেবেছ বলেই তো এসেছিল। অপূর্ববাবু বিরক্ত হয়ে ওঠেন অরুণা দেবীর ওপর। বলেন, যা তা বলা তোমার আগাগোড়াই অভ্যেস অরুণা। পরিস্থিতি বুঝে কোনোদিনও কথা বলতে জানো না তুমি। ঠিকই বলেছ তুমি, এগুলো শোনাই আমার বাকি ছিল। পুরনো প্রেম, পুরনো স্মৃতি মন জুড়ে আছে তোমার। আমাকে তো খারাপ লাগবেই। অপূর্ববাবু চেঁচিয়ে উঠলেন, একটা বাজে কথা বলবে না অরুণা। তুমি খুব ভালো করে জানো সুগন্ধা আমার প্রেমিকা না। নয়? তবে সে স্বপ্নে নিতে এসেছে কেন? নিশ্চয়ই কিছু চিন্তা করেছ ওর কথা। অপূর্ববাবু হঠাৎ করে চুপ করে গেলেন। একা একাই আনমনে বলতে লাগলেন, আমি তো সুগন্ধাকে ভাবিনি অরুণা। ও আমাকে কোথায় নিয়ে যাবার জন্য এসেছিল? ঠিক আছে তো। অরুণা দেবী শোনেন না অপূর্ববাবুর কথা, শোনার চেষ্টাও করেন না।
সুগন্ধার নাম যেন জ্বালা ধরিয়ে দিয়েছে শরীরে। মনের মধ্যে সুগন্ধার সাথে অরুণা দেবীর টানাপোড়েনের স্মৃতি মুহূর্তটাকে আরও তিক্ত করে তোলে। বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যান তিনি। বিদিশা সারাদিন ক্লাস নিয়েই ব্যস্ত। তার মাঝে কখনো ঘটে যাওয়া সুন্দর মুহূর্ত মনকে লাজুক অনুভূতিতে ভরিয়ে দিচ্ছে, আবার কখনো সোহমের চলে যাওয়া মনকে ভারাক্রান্ত করে তুলছে। রুদ্র স্যার অফিসে থাকার কারণে আজ সবাই একটু বেশি ব্যস্ত সবার কাজ নিয়ে। কারো কোনো উকিঝুঁকি কোনো কিছুই দেখা যাচ্ছে না। বিদিশার আজকের মতো কাজ প্রায় শেষ। একে একে বিদায় নিচ্ছে ক্লাসরুম থেকে ক্লান্তিমাখা শ্রান্ত মুখগুলো। ইতিমধ্যে সোহমকে দুবার ফোন করা হলেও প্রত্যেকবারই ওয়েটিং শুনেছে। সোহম আর ঘুরিয়ে ফোন করেনি। বিদিশার একটু খারাপ লাগলেও সোহমের অসহায় মুখটা মনে পড়লে রাগ যেন নিমেষে উড়ে গিয়ে একরাশ ভালোবাসা সোহমের জন্য উপচে পড়ছে। সবকিছু গোছানো শেষ। টাকাটা বের করলো ব্যাগ থেকে বিদিশা। 500 টাকার 4টে নোট। টাকাটা সুন্দর করে গোছাতে গোছাতে হেসে ফেলল মনে মনে। বলল, এই টাকাটা কোনোদিনও খরচ করবে না। মনে মনে বলল, বাবিন, কোনোদিনও এই টাকা খরচ হবে না। এটা আমাকে তোমার দেওয়া প্রথম উপহার। একে সযত্নে আমার কাছে রেখে দেব। এমন সময় ফোন ভাইব্রেট হচ্ছে। একটা অজানা নাম্বার থেকে ফোন আসতেই বাস্তবে ফিরে আসে বিদিশা। ফোনটা ধরে না। সব শেষ করে বাইরে এসে ঘুরিয়ে ফোন করতে রাস্তার ওপার থেকে বিকাশ হাত নাড়ায়। বিদিশা কাছে যেতেই বিকাশের যেন হাসি থামে না। যে পরিস্থিতিতে দুজনের সাথে দেখা হয়েছিল তা মনে পড়তেই বিদিশাও হেসে ফেলল। বিকাশ বলল, আমি আসার পর ঝামেলা মিটল? বিদিশা যেন লজ্জায় লাল হয়ে উঠল। টোটোতে বসতে বসতে বলল, এই মিটলো আর কি। বিকাশের স্বভাব গল্প করা, বেশ হাসি খুশি সহজ সরল। বিদিশাকে বলল, জানেন দিদি, আমি ছাতা উঠিয়ে মারতে যাচ্ছিলাম আপনাকে। বিদিশা হেসে বলল, ওমা তাই? হ্যাঁ দিদি, আসলে এতদিন দাদার সাথে আছি, সেই প্রথম থেকে কোনোদিন তো দেখিনি ওরকম কাউকে আসতে। তাই ভেবেছিলাম কি জানি আবার বোধহয় মারতে এসেছে। বলতে বলতে টোটোতে স্টার্ট দিল বিকাশ। বিদিশা হেসে ফেলল। জিজ্ঞেস করল, বিকাশ দা, কতদিন হলো চেনো তুমি সোহমকে? 8-9 তো হবেই। বিদিশা আর কিছু জিজ্ঞাসা করে না। রাস্তার দিকে তাকিয়ে উদাস হয়ে যায়। কিছুক্ষণ যাওয়ার পর বিকাশ নীরবতা ভেঙে বলে, দিদি, একটা কথা বলবো? দাদাকে বলবে না তো? বিদিশা একটু থতমত খেয়ে বলে, আরে না না, তুমি বলতে পারো। দিদি, দাদার মতো মানুষ দেখিনি, অসহ্য ধৈর্য শক্তি। কিন্তু জানো তো, দাদার বাবাকে না আমার একদম পছন্দ হয় না। কৌতূহলে জিজ্ঞেস করে বিদিশা, দেখেছ ওনাকে? হ্যাঁ দিদি, দাদার মতোই অনেকটা। দাদা ফর্সা, উনি শ্যামলা। বললে ভুল হবে,
কেমন যেন একটা তামাটে রং। সবসময় সাদা রঙের জামা কাপড় পরে থাকে, কপালে রক্তচন্দনের তিলক। সেই তেজ দিদি, সেই তেজ। একটু এদিক ওদিক হলেই কি বীভৎস রাগ, আর মুখের ভাষা বলে বোঝানো যাবে না। দাদার মতো মানুষও সমঝে চলে। একবার খাওয়ার পছন্দ হয়নি, সেই জন্য টিফিন বক্স ছুঁড়ে আমার সামনেই মারল, জানো। বিদিশা চুপ করে থাকে, মনের কৌতূহল আরো জানতে চায়। কিন্তু অতিরিক্ত কৌতূহল যদি সোহমের কানে যায়, যদি খারাপ পায়, বিদিশা চুপ করে থাকে। কিন্তু বিকাশ তো থামে না, রাস্তাটা যেন গল্প করার। বিকাশ আবার বলে, সোহম দাদার বাবা আসলেই সোহম দাদা কেমন হয়ে যায় যেন, রেগে থাকে সবসময়, কেমন যেন খিটখিটে স্বভাবের থাকে। আবার চলে গেলেই ধীরে ধীরে সব ঠিক। এবার আর কৌতূহল চাপতে পারল না বিদিশা, জিজ্ঞেস করে ফেললই, কেন এমন, বাবা ছেলের মধ্যে কি মিল নেই? কি জানি দিদি, বুঝতে পারি না। আমার তো দেখলে কেমন যেন মনে হয়, আজ পর্যন্ত কিন্তু কোনো মিল চোখে পড়ে না, শুধু রক্তের সম্পর্ক, তাই একসাথে থাকা আর কি। একটু থেমে কিছু চিন্তা করে আবার বলল, এটা আমার মতামত, সত্যি মিথ্যে জানি না কিন্তু দিদি। বিদিশা আর কথা বাড়ায় না, আপন মনে পিতা পুত্রের সম্পর্কের সমীকরণ হিসেব করতে থাকে মনে মনে। রাস্তা কখন ফুরিয়ে আসে বিদিশাকে সেটা জানতেই পারে না। বিদিশার গন্তব্যে বিদিশাকে নামিয়ে দিয়ে বিকাশ ফিরে যায়। বাড়িতে ঢুকতেই বিদিশা বুঝল কেমন যেন একটা থমথমে ভাব। দরজাটা আজ ভেজানোই ছিল। ভেতরে ঢুকে গেল, দেখল অরুণা দেবী রান্নাঘরে ব্যস্ত। মা বলে ডাকতেই বেরিয়ে এলেন। অরুণা দেবী কথা বলছেন ঠিকই, কিন্তু কেমন যেন গম্ভীর। মা রেগে থাকলে মাকে বেশি ঘাটায় না বিদিশা, কারণ মায়ের হাসি, কান্না, ব্যথা, বেদনের একটাই উৎস, সেটা হলো বাবা। তাই মাকে কিছু না বলে ফ্রেশ হওয়ার জন্য নিজের ঘরে গেল। সারাদিন দৌড়াদৌড়িতে একটুও সময় পেল না সোহম। বিদিশার মাঝে দুবার ফোন এসেছিল, কিন্তু ঘুরিয়ে সোহম আর ফোন করেনি, কারণ সময় হয়নি। বিকেলে খিদের চোটে এক প্লেট মোমো নিয়ে খিদে ঢাকলেও মোমো খাওয়ার পর শরীর কেমন যেন লাগতে থাকে। শরীর তো এমনিতেই খারাপ, তার উপর সারাদিনের ধকল সোহমকেই নিগড়ে নিয়েছে যেন। ঘরে ঢুকে দেখল বিকাশ খাবার রেখে গেছে। সোহমের আর দেখার ইচ্ছে নেই কি দিল। জুতোটা শুধু কোনো রকমে খুলে রেখেছে। বাইরে বীভৎস গরম, বৃষ্টির মরশুমেও বৃষ্টির দেখা নেই। টেবিলে রাখা জলের জগ থেকে ঠকঠক করে জল খেলেও কিছুটা। ব্যাগটা সোফায় প্রায় ছুঁড়ে ফেলে দিল। ঘরে ঢুকে ফ্যান, এসি দুটোই চালিয়ে দিয়ে বিছানায় ফেলে দিল শরীরটা। অসম্ভব ক্লান্ত লাগছে। বিছানাটা যেন স্বর্গের চাবি, এত শান্তি এখানে। হাত গিয়ে কিছু একটাতে ঠেকলো সোহমের। কাছে এনে দেখলো একটা পুঁতি, হয়তো বিদিশার চুড়িদার থেকে খুলে পড়েছে। দেখার সাথে সাথে সোহমের ঠোঁটে এক চিলতে হাসি খেলে গেল। এক ধাক্কায় ক্লান্তি যেন কমে এলো অনেকটা। বিছানায় উপুর হয়ে শুয়ে শুয়ে পুঁথিটাকে ঘুরিয়ে দেখতে দেখতে চোখের পাতা কেমন যেন
জুড়ে গেল একসাথে। এদিকে বিদিশার খোঁজ নেওয়ার জন্য বারে বারে ফোন করলো। একা ঘরে নিষ্ফল ক্রন্দনের মতো একা বেজে চলেছে ফোনটা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।